তাকে কখনো ছেড়ে যেতে নেই, যে তোমার দুর্বলতাকে সম্মান করে, পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এবং শেষ পর্যন্ত নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে। বরং তার থেকে সরে আসা উচিত যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে আমার ভাইকে আনতে। আমার ভাইটা বউ ভাত করে বউর বাসায় গিয়েছে, এখন আসেনি। আমরা চলে গেলাম সবাই মিলে ভাইকে আনতে বউর সাথে করে। বিকাল থেকে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, জলদি করে যাব, কিন্তু রেডি হইতে হইতে সবার বেজে গেছে 8টা। আরেক ভাই করতেছে চিল্লাচিল্লি, এত দেরি কেন করব, বউর বাসায় যাব, এখন তো মিষ্টি চুরি সবকিছু নিয়েই যেতে হবে। আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম আর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে আমাদের ভাই মিষ্টি কিনে নিয়ে আসবে, তারপর সবাই মিলে একসাথে বের হবো। আমার এই ডার্লিং বাচ্চাটা শুধুই কান্না করতেছে, কারণ তাকে ঘুম থেকে উঠানো হয়েছে জোর করে। আমি বলতেছিলাম তুমি কাঁদলে কিন্তু মোটেই সুন্দর লাগে না, তারপর আবার সে আমার ক্যামেরার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। যাই হোক, গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে গেছি, এখন চলে যাব বউর বাসায় ঢুংঢাং। তো আমাদের সাথে বসছিল রাহাত, ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমার নাকি কালকে বার্থডে ছিল, তাহলে কি করলা বার্থডে সময়? আমরা কিন্তু সুন্দর একটা বার্থডেও পালন করেছি রাহাত। এদিকে রাস্তাতে যেতে যেতে দেখলাম ক্রিকেট স্টেডিয়াম। ছোটবেলা থেকে অনেক শখ ছিল যে ক্রিকেট স্টেডিয়াম যে বসে বসে ক্রিকেট খেলা দেখবো, কিন্তু এই পর্যন্ত এই শখ আর পূরণ করতে পারি নাই। বলতেছিলাম চলো আমরা ক্রিকেট খেলা দেখতে চলে যাই। স্টেডিয়ামে যাওয়ার মতো টিকিট আমাদের কখনোই পাই নাই, আর সাথে সঙ্গী যাওয়ার মানুষও কেউ ছিল না। 40 মিনিটের রাস্তা আমরা পুরো 1.5 ঘন্টা গিয়ে পৌঁছাইছি, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। ঢাকা শহরে যারা থাকে তারাই বুঝে ঢাকা শহরের কি অবস্থা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে 1000 টাইম গোনা হয়। গাইস, আমি ঘর থেকে সহজে বের হই না, বোর বাড়িতে চলে আসছি। বাসায় ঢোকা মাত্রই কিন্তু আমাদেরকে শরবত খেতে দিয়ে দিয়েছে। ওইখানে যে দেখি আমাদের আরো মেহমান, ওরা অনেক আগেই চলে আসছে। বাসা বাড়িতে যখন দাওয়াত থাকে তখন আমাদের একটাই কাজ থাকে, সেটা হচ্ছে খাট নামক নৌকার উপরে সবাই মিলে বসে থাকা। যাওয়ার পরে নৌকা নামক খাটে উঠে গল্প করা শুরু করে দিছে, আর এদিকে আমরা বোনরা একসাথে বসছি গল্প করার জন্য। আজকাল বাচ্চাদের কিন্তু শুধু মোবাইল দিয়ে বসিয়ে রাখা যায়, আর কিছুই লাগে না তাদেরকে বসানোর জন্য। তোমরা আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এটা হচ্ছে আমার সেই ভাই যার নাকি বিয়ে হয়েছে। আনহা কিন্তু আমাকে ডার্লিং বলে দেখে, তাই সবাই ওকে জিজ্ঞেস করতেছিল আসলে এটা কে বলো তো। লজ্জায় কিছু বলতেই পারতেছিল না। আশেপাশে ভাইদেরকে খুঁজে না পেয়ে তারপর খুঁজতে গেলাম কোথায় গেল তারা। গিয়ে দেখি তারা আমাদেরকে ছাড়াই খেতে বসে গেছে, বোনের জামাই আর ভাই। আমার বিয়াই কিন্তু সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আমাদের নতুন বউর বাসায় সবাই পর্দা করে, সো ছেলেদের সামনে কোনো মেয়েই আসে নাই, সব ছেলেরাই কিন্তু সব কাজ করে যাচ্ছিল। আমরা সবার সাথে ভিতরে ঢুকে ঢুকে দেখা করে আসছি সব মহিলাদের সাথে। নতুন বউদের বাসায় কিন্তু রুই মাছ, চিংড়ি মাছ, সাথে রোস্ট আর গরুর গোশত ছিল, সাথে ছিল পোলাও। এরিন, তোমায় কিন্তু হাড্ডি খাইতে মানা করছে, তুমি হাড্ডি খাইতেছো। ওই ডাক্তার কিন্তু হাড্ডি খাইতে মানা করছে। মাংস খাও, হাড্ডি খাও না, কি খাইতেছো এগুলো? এটা কিন্তু আমাদের বড় বউ এরিন, আর ওকে কিন্তু ডাক্তার হাড্ডি খেতে মানা করে দিছে, কিন্তু সে হাড্ডি খাওয়া শুরু করে দিয়েছে। বিয়ে বাড়ির এত বড় মিষ্টি আমি একা একদমই খেতে পারতেছিলাম না, তাই খালামুনির সাথে শেয়ার করলাম। মিষ্টি ফুল পাওয়া গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাসা যাওয়ার পালা, আর সাথে একটা কোরআন শরীফ নিয়ে নিয়েছে। আর কোরআন শরীফটা কিন্তু আমার মামাতো বোন মিম বুকে করে নিয়ে নিয়েছে। হ্যালো গাইস, এখানে আমাদের সবকিছু শেষ হয়ে গেল, আমরা এখন বাসা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বউ, 1 নম্বর বউ, আমরা 2 নম্বর বউকে নিয়ে বাসা যাবো। রাহাত, তুমি তো অনেক কাজ করতেছো, তো ভাইয়ের জন্য অনেক একটু করাই যায়, তাই না? কষ্ট এদিকে ঘোরাও, এটা কোনো সমস্যা না। এই যে আমার বাবু, সবাই আমাদের বাবুটার জন্য দোয়া করবেন। বাসা থেকে নিচে নেমে আমরা উবারের জন্য দাঁড়াচ্ছিলাম, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমাদের টুনটুন কি করতেছে তার দাদা দাদির সাথে। তো গাইস, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।